ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? ঈদের পরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন ডাক দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তার এই বক্তব্য নয়, তিনি অনেক আগে থেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমি বলবো ছাত্র জনতার বিরুদ্ধে তিনি একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে চলছেন এবং তার বিরুদ্ধে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এবার তিনি বলেছেন ঈদের পর আন্দোলন করবেন। দর্শক, ঈদের পর আন্দোলনে কিছু তথ্য দিব তিনি কেন সে কথা বলেছেন। এর আগে ফজলুর রহমানকে নিয়ে ফজল কয়েকটা আলোচনা করেছেন, আলোচনা খুবই যৌক্তিক। আলোচনাগুলো আগে শুনে আসি, এরপর বিস্তারিত কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন। কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি, সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি, লং মার্চ দেখেছি, অবরোধ দেখেছি, অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি। কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই, যানবাহন সব বন্ধ ছিল, এমন আন্দোলন আমরা দেখেছি। কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন। সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন। এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি। একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে। দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই। বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই থাকুক এবং তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই, সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই, বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে। কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে, কি কি নাই, কি হতে পারে কি না হতে পারে। কিন্তু এর বাহিরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রম এজন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি, মানুষের কনসেপ্টটা কি। যেই মানুষ নির্বাচনের জন্য গত 16 বছর লড়াই করেছে, যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য, ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না,
সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে, হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে। আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, আপনি পুলগুলো যদি তাকান, তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান, হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে 90%, 98%, 95%, 80% লোক যে না, আমরা এখনই ভোট চাই না। তাহলে জনগণ আসলে কি চায়, আমাদেরকে সেই পালস বুঝতে হবে। বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায়। যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক, যেভাবে আসুক আমরা তাকেই চাই। জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপিকে চাই, আমি জামাতকে চাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, আমি অন্য কাউকে চাই না। জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে। যেমন আজকের যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো, জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন। কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে, যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের ব্যাকআপ রয়েছে, সাহায্য রয়েছে, সব ঠিক আছে, কিন্তু ফরম্যাটটা ভিন্ন হয়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে। এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না। এই আন্দোলনের প্যাটার্নটা 53 বছরে কোনোদিন হয়নি। সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না। আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে, আমরা ঈদের পরেই আন্দোলন করব, আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু। আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালেই হয়তো আমি জনগণের সমর্থন পাবো না। জনগণ আমাদের এই সকল থ্রেট, এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য, বক্তব্য এগুলো সমর্থন করে না। হ্যাঁ, কিছু মানুষ আপনার সামনে বসে করছে, যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই, যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য, সন্ত্রাসীর জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য, বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে। একটা সময় সে এমপি হবে, মন্ত্রী হবে, কমিশনার হবে, বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে, এই কিছু মানুষ। কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন, এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূস রক্ষার আন্দোলন করতে পারে। এবং এটা আমি আগাম সংকেত দিয়ে রাখলাম, বাংলাদেশে অপেক্ষা করেন, এটাই ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে যত বেশি দ্রুত নামাতে চাবেন সে তত বেশি রাজনীতিতে ফল করবেন, রাজনীতিতে আপনি তত বেশি কাঁচা থাকবেন, জনগণের কাছ থেকে তত বেশি ছিটকে পড়বেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন পর্যন্ত থাকার জন্য একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন, মোটেও না। আমি এখনো কনফিডেন্টলি বলছি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, সর্বোচ্চ জুন হতে পারে। যদিও আমি জুনের জায়গায় জুলাই আগস্ট হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি যারা এই আন্দোলনের চিন্তা করছেন আপনারা আন্দোলন না করে ফ্রি মুডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার কমিটমেন্ট পর্যন্ত কাজ করার সুযোগ দিলে আপনার আন্দোলন ছাড়াই ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে, বাংলাদেশের রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে। কিন্তু কেউ যদি এইটাকে বাড়াবাড়ির চিন্তায় নিয়ে যান যে ডিসেম্বরেই আমার মিছিল নিয়ে নামতে হবে, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হটাতে হবে, এতে রাজনীতিতে এমনও হতে পারে জনপ্রিয় ব্যক্তিরাও অনেক সময় জনরোষের শিকার হয়ে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এমনও হতে পারে সরকার আপনাদের উপরে রাগান্বিত হয়ে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দিল, রাগ ঢাক ছাড়াই একেবারে নির্বাচন পদ্ধতিতে চলে আসলো। জনগণ তখন সিদ্ধান্ত নিবে যে আমরা একটা জিনিস চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটু স্বাধীন মতো থাকুক, কিন্তু আপনারা দিলেন না, ঠিক আছে তাহলে আপনাকে আমি ভোট দিব না। কে ঠেকায় দেখা যাবে। এই যে ভোটের রাজনীতিতেও আমাদেরকে সেই কৌশল রপ্ত করা ছাড়া বাংলাদেশে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না। কথাগুলো ছোট মুখে শোনাচ্ছে তো,
অনেকের কাছে এটাকে মনে হবে না গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলোই বাস্তবায়ন হবে, লিখে রাখেন। আমি বলছি এই কথাগুলো বাস্তবায়ন হবে, লিখে রাখেন। এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি এখন বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে একই আওয়াজ তুলছে, ইউনূস সাহেবকে লম্বা সময় চাই। কেন তুলছে? জনগণ আসলে এত পাকনামি পছন্দ করে না। জনগণ বাংলাদেশের মানুষের শান্তি চায়, জনগণ একটু ব্যবসা বাণিজ্য করতে চায়, জনগণ একটু নিরিবিলি টাকা ইনকাম করতে চায়, জনগণ একটু তার নিজের পরিবারকে নিয়ে আরামে থাকতে চায়। এই যে নিরবিচ্ছিন্নভাবে একটি ঈদ কেটে গেল, কোনো হুর হাঙ্গামা নেই, কোনো অতিরঞ্জিত বক্তব্য নেই, উপদেষ্টাদের কোনো চাটামি নেই, মন্ত্রীদের কোনো গালগল্প নেই, সবকিছুর ঊর্ধ্বে উঠে একটি নিরবিচ্ছিন্ন ঈদ বাংলাদেশের ইতিহাসে কবে দেখেছেন? নিরবিচ্ছিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র গ্লোবালি আজকে তিনি সমগ্র রাষ্ট্রগুলোকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। কি বলেন চীন, কি বলেন পাকিস্তান, কি বলেন আমেরিকা, কি বলেন ভারত, সব এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে একেবারে সুন্দর মতো চলে এসেছে। এর অর্থটাই দাঁড়াচ্ছে একটা গুড লিডারশিপ। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের পথ চলতে হলে কৌশলী হতে হবে, আমাদের কার্যক্রম করতে হলে এমন কিছু করতে হবে যেই কার্যক্রমের মধ্য দিয়ে জনতাও আপনার পক্ষে থাকবে, সরকারও আপনার পক্ষে থাকবে। কিন্তু আপনারা কেন এগুলো করছেন? ফাঁদে পড়েছেন। ফাঁদটা কেমন? শিখানো ফাঁদ। আপনারা জানেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মুইজ্জুকে সরানোর জন্য সেখানে প্রায় কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করেছে। ইনভেস্ট করে সেখানে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিরোধী দলের এমপি টেমপি যারা ছিল তাদের কাছে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েছে। সেই প্রলোভন দেখিয়ে তারা ব্যর্থ হয়েছে। 40 জন বা 50 জনের মতো একজন এমপিদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে তারা সেখানে বিভিন্নভাবে তার বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে থাকবে না, কৌশলে কাজ করছে। রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দেওয়া হয় তুমি ক্ষমতায় আসবে না, দ্রুত নির্বাচন চাও, তুমি যদি না চাও তোমাকে এখান থেকে মাইনাস করা হবে, অমুকে অমুককে মাইনাস করবে, তমুকে তমুককে মাইনাস করবে। এই ধরনের আজগুবি মন্তব্য বক্তব্য দিয়ে আপনাকে ভ্যানিশ করার প্ল্যানে তারা নেমেছে। এবং এমনও হতে পারে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে, বিশেষ বিশেষ না, টার্গেট ভিত্তিক কিছু মানুষকে অবশ্যই অঢেল টাকা পয়সা দিবে। ওই টাকা পয়সা দিয়ে, ডলার দিয়ে আপনাকে, আপনার ভোকালকে ব্যবহার করবে। আমাদের মনে রাখতে হবে মন্দের ভালোতে আমাকে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ হচ্ছে মন্দের ভালো পছন্দ করে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, বিদায়ের পরে জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছে। যখন দেখেছে ইউনূস সাহেব খুব একটা ভালো নেতৃত্ব দিতে পারছে না, চুরি ডাকাতি থামছে না, বিভিন্ন জায়গায় হুর হাঙ্গামা, মানুষ কিন্তু সমালোচনা করেছে। আবার যেই দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মোটামুটি সব গুছিয়ে নিয়ে এসেছে, জনগণ একটা স্বস্তি পেয়েছে। জনগণের এখন একটাই কথা, আমার এত চেয়ারম্যান এমপি মেম্বার এগুলোর দরকার নাই, আমি ভাই শান্তিতে থাকতে চাই। এই যে মানুষের একটা চাহিদা, মানুষ কিন্তু লিখছে, মানুষ বলছে আমি 5 বছরের জন্য এই ইউনূসকে চাই, মানুষ বলছে 29 সাল পর্যন্ত চাই, মানুষ বলছে 2 বছর 3 বছর চাই। এই যে মানুষের চাহিদা, এই চাহিদাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে কোনো লাভ নেই। চাহিদাটাকে মেনে নিয়ে আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস অতিরিক্ত সময় থাকবে না, এটা আমার বিশ্বাস। এই আত্মবিশ্বাসটাকে বিশ্বাসে রেখে আপনারা আপনাদের দল গুছান। মেম্বার অফ পার্লামেন্ট কে হবে সেই নমিনেশন নিশ্চিত করেন। কারা কারা এমপি হবে, কে সন্ত্রাস না, কে চাঁদাবাজ না, কে দুষ্ট না, কে খারাপ মানুষ না, কে শিক্ষিত সজ্জন ভদ্র এবং দেশপ্রেমিক, তাকে বাছাই করুন। সেগুলো না করে যদি দোষারোপের রাজনীতিতে বসে থাকেন, ঈদের পরের আন্দোলনে বসে থাকেন, তাহলে মূলত একটা পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের দল, আপনাদের মানুষরাই। অতএব বাংলাদেশের ইতিহাসের অনেক নতুন কিছু ডাইমেনশন তৈরি হবে। যেমন আমি আজকের বললাম যে বাংলাদেশে এই প্রথম কোনো একজন রাষ্ট্রপ্রধানকে রক্ষার জন্য মিছিল হবে, হরতাল হবে। আপনি পারবেন না, এই জোয়ার ঠেকাতে পারবেন না। জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়বে, দল মত নির্বিশেষে নেমে পড়বে। এমনও আছে অনেক দলের কথাও কেউ শুনবে না, বলবে না আমি এত কিছু চাই না। অতএব আন্দোলন টান্দোলন বাদ দিয়ে দেখেন কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায়, কিভাবে মানুষের আবেগ অনুভূতি বোঝা যায়, কিভাবে দেশের জনগণের চাহিদা পূরণ করা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে কিভাবে শক্তিশালী করা যায়, পাশাপাশি তার কাছাকাছি গিয়ে সংস্কার প্রক্রিয়াকে মেনে নিয়ে একটি সুষ্ঠু ধারায় বাংলাদেশের রাজনীতিকে
প্রবর্তন করা যায় সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে, তাহলেই আপনি আমি সফল হব। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কোরবানির পরে আন্দোলন, রোজার পরে আন্দোলন, ঈদের পরের আন্দোলন, ডিসেম্বরেই নেমে যাব, এ সকল হুঙ্কার না দিয়ে আসুন আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গঠন করি এবং এই রাজনীতিবিদদেরকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমি বারবার বলছি, এই প্রথম কোনো একটি গভর্নমেন্ট যারা প্রত্যেকটি ইস্যুতে সংলাপ করছে, প্রতিদিনই অলমোস্ট আলোচনা করছে, এখন পর্যন্ত মনে হয় 5-7 বারের অধিক এই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছে। অতএব এই সরকারকে আমরা বিপদগামী না করি, সরকারের পথকে সুগম করি, সংস্কার প্রক্রিয়াকে মেনে নেই, রাজনীতিতে রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা সফলতা অর্জন করি, তাহলেই বাংলাদেশ। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে। ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে, এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে, তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে। নিশ্চয়ই জনতা, আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের কথা। শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল, রাজাকার বলে গালি দিয়েছিল। সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে। আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে, তার ভাইয়ের ভূমিকা পালন করছে, তার পরিবারের ভূমিকা পালন করছে। এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে। উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে। কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন? কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন? কে বলেছে আপনাকে, বাংলাদেশের মানুষকে, আমরা আপনার কারণে বেঁচে আছি? এত বড় দৃষ্টতা আপনি কোত্থেকে দেখান? বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না, তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে। যার কর্ম তার, সেভাবেই তারা বেঁচে আছে। আমার রাজনীতি আমার, আপনার রাজনীতি আমার। আপনার কত বড় দৃষ্টতা! আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে এদেশকে বৈষম্য তৈরি করতে চান। ফজলুর রহমান সাহেব, আপনার এই সকল চটকদারি, শয়তানি, এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি, সেটা এদেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না। সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে, বোঝেন না? সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে, আপনি বোঝেন না? আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে, আপনার চাপার কারণে, আপনার গালের কারণে, আপনার ঠোঁটের কারণে, আপনার অভদ্রতার কারণে, আপনার ইতিহাস বিক্রি করার কারণে। বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, স্বয়ং একেবারে আল্লাহর ওলি হয়ে তাহাজ্জুদ পড়ে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না, কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ডাইরেক্ট ভারতের দালাল, পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও 53 বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন। এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না। অতএব ফজলুর রহমান সাহেব, সাবধান হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনিও ডুববেন, আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন। তৌহিদি জনতা, আমার গালে কেন জুতা মারেন? আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন? আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন? কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি, আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন। এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময়ে আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে
এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউয়া কাদেরের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন। সকাল সন্ধ্যা তিনি নিজেকেই নিজে অপমান করছেন। তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে ফজু পাগলা বলছেন, তৌহিদি জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন, তার সাথে এরকম আচরণ কেন করছেন, তার পোস্টারের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন। ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। আপনি যেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশে আপনি আজকের নিজে এই সোনার বাংলাদেশে আপনি বৈষম্য তৈরি করছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশকে আপনি একটি বিশেষ টার্গেট নিয়ে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য নেমেছেন। বাংলাদেশের মানুষের মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না, লালন করতে পারছেন না বলেই আপনার কাছে ধারণা হয়েছে যে দেশের তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না। আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই চেতনা আর আপনার চেতনা এক নয়। বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনোই ইসলাম বিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনোই ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয়, বাংলাদেশের মানুষও কোনোদিন তাফসির মাহফিলের বিরুদ্ধে নয়, তাবলিগের বিরুদ্ধে নয়, পীর মাশায়েখদের বিরুদ্ধে নয়। কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিকে দেশের তাবলিগকে অপমান করেছেন। আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয়। আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এনেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে আবার নতুন করে জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন, রাজাকার, আলবদর, আল শামস। আপনাকে দেখলে মনে হয় শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনোদিন হয়ে থাকে, সেটা আপনি ফজলুর রহমান সাহেব, আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের। সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া, সাধারণ মানুষ ছাড়া আপনার পাশে ঘুরঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না, জানতে পারবে না। কারণ এদেশের মানুষের চিন্তা চেতনা একদিক আর আপনার কার্যক্রম আরেক দিক। আপনাকে নিয়ে আজকের বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন? এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারও শেখ হাসিনার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন, তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে ঠেলার চেষ্টা করছেন। আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থী নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই। আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন। আমি অবাক হয়ে যাই যখন এই মানুষটার পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে, তখন সত্যিই কষ্ট লাগে। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। কিন্তু এই দলে যদি কখনোই কেউ ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু একই সময়ে যখন ইসলামকে কটূক্তি করে, ধর্মকে কটূক্তি করে, আমাদের সভ্যতা কালচারকে কটূক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন, তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই, তাকে এখন পর্যন্ত করা তো হয়ই নাই, এমনকি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই। গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে আজকের দোষারোপ করছেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে, তৌহিদি জনতা কেন আপনার কপালে জুতা মারেন এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী, এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। বিএনপি জামাতের কর্মীরা আমাদের এত বকাবকি করে কেন, এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে, জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না। জামাত শিবিরের কর্মীরা বকাবকি করছে না, করছে বাংলাদেশের সাধারণ জনগণ,
কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন। ফজলুর রহমান সাহেব, আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাফসির মাহফিলগুলো হওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্রে রূপান্তরিত হয়েছেন। আপনি কোন মুখে বলেন যে এদেশে গান বন্ধ হয়েছে, বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে, এখন মোড়ে মোড়ে ঘরে ঘরে তাফসির মাহফিল, এটা নাকি আপনাকে খুব কষ্ট দেয়, আপনাকে 21শে ফেব্রুয়ারিতে কষ্ট দেয়, 26শে মার্চে কষ্ট দেয়, এখন আর সেই আপনার আগের সেই গান চলে না, এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদেরকে নেয়। আপনারা তো জ্বলন্তি কেন? আপনারা তো জ্বলছে কেন? এই মানুষগুলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষরাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয়, হেলিকপ্টারে নেয়, সেটা তো সংস্কৃতির অংশ। অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে উল্টো পথে হাঁটতে গিয়ে নিজে নিজে অপমানিত বোধ করেন, তাহলে তো আর কিছু করার নেই, কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমনও হয় যে 300 আসনেও বিএনপির প্রার্থী নির্বাচিত হবে, আপনার আসনে আপনি নির্বাচিত হতে পারবেন না। ধানের শীষ না, দাঁড়িপাল্লা নিয়ে আসলেও পারবেন না, কারণ আপনার এই বক্তব্য, এই শব্দচয়ন বাংলার জনগণ পছন্দ করে না। এদেশের মানুষকে রাজনীতি করতে আপত্তি নেই, মানুষের রাজনীতি থাকতে হবে। বিএনপি রাজনীতি করবে, শহীদ জিয়ার আদর্শ প্রচার করবে, খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা প্রচার করবে, অভাব নাই। কিন্তু আপনি সেই সকল লাইনে না দৌড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি পরিকল্পনায় আপনি পরিকল্পিতভাবে এই দলকে ডুবানোর জন্য নেমেছেন। আমি যদি একটু খোলাসা করে বলি, ফজলুর রহমান সাহেবদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা, এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে একই জিনিস, এটা এস্টাবলিশ করার জন্যই ফজলুর রহমান সাহেবদেরকে নামানো হয়েছে। এদেরকে প্রশ্রয় দেওয়ার মানে গণতন্ত্র না। যেই বিএনপির নেতাকর্মীরা ভাবেন যে একটি বিশাল দল, এখানে সব থাকবে, তাই বলে পাগল থাকবে, তাই বলে যা ইচ্ছা তাই বলবে সেই মানুষ থাকবে, সেরকম মানুষ থাকলে বিএনপির যে দশা এখন হয়েছে, আরো কিছুদিন অপেক্ষা করলে আরো করুণ পরিণতিতে দিকেই ধাপিত হতে হবে। আসল মানুষদেরকে চেনার চেষ্টা করুন, দেশপ্রেমিক নাগরিকদেরকে চেনার চেষ্টা করুন, ধর্মপক্ষে, এই দেশের নাগরিকদের পক্ষে, জাতীয়তাবাদী মূল্যবোধের পক্ষে, ইসলামী ধর্মীয় মূল্যবোধের পক্ষের মানুষগুলোকে প্যাট্রোনাইজ করুন। এই দলের মধ্যে বিভিন্ন পদের মানুষ থাকতে পারে, শুধু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যারা কথা বলে, তারা থাকতে গেলেই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য এই সকল আজকের যারা কাজ করছেন, ফজলুর রহমান সাহেবরা কাজ করে যাচ্ছেন। আমি তীব্র ভাষায় তার এই সকল বক্তব্যের নিন্দা যেমন জানাই, পাশাপাশি ফজলুর রহমান সাহেবদেরকে সতর্ক হওয়ারও আহ্বান জানাই। বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছেন, আপনার মতো কয়েকজন ব্যক্তি এখন রাজপথে নেমে নেমে বিভিন্ন জায়গায় কটূক্তি যেমন করছেন, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছেন। আপনারা তো ভয় কেন? আপনি যদি বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে না পারেন, তাহলে আপনি কিসের রাজনীতি করবেন? আপনি বাংলাদেশের মানুষের সেই কৃষ্টি কালচার সভ্যতাকে আপনি উড়িয়ে দিচ্ছেন কেন? এদেশে মাহফিল বাড়লে আপনার সমস্যা কি? এদেশে তাবলিগ বাড়লে আপনার সমস্যা কি? এদেশে হেলিকপ্টারে আলেম চললে আপনার সমস্যা কি? এদেশে এখন আপনার ভয় কেন? ফজলুর রহমান সাহেব, আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি এখন শঙ্কা প্রকাশ করছেন তাওহীদের জনতা আপনার গালে এখন জুতা নিক্ষেপ করবে, আপনার পোস্টার ছিঁড়ে ফেলবে, আপনার গায়ের উপরে থুতু নিক্ষেপ করবে, আপনার ভয় লাগছে। আপনি এখন ব্লেমের রাজনীতি শুরু করেছেন, জামাত শিবির আপনাকে কেন গালি দেয়, এভাবে করে মন্তব্য বক্তব্য দিয়ে চলেছেন। আমি মনে করি ফজলুর রহমান সাহেব, আপনাকে শুধু জামাত শিবির আর তৌহিদি জনতা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আপনাকে এখন চরমভাবে ঘৃণা করে, কারণ আপনি ঘৃণার কাজগুলো এই গত কয়েক মাস পর্যন্ত করেছেন। এবং আপনি যে পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে ডুবিয়ে তারপরে নতুন করে এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার কাজ করছেন, সেটা স্পষ্টভাবে প্রমাণিত, এবং সেই প্রমাণ হওয়ার কারণেই জনগণ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে, এবং দিন দিন আপনি কাউয়া কাদেরে রূপান্তরিত হচ্ছেন। যদি এখান থেকে বাঁচতে চান, দর্শক আলোচনা শুনেছেন, আলোচনার মন্তব্য করবে, ঈদের পরে তারা আন্দোলন করবে। এই 16 বছর যাবত ঈদের পরে আন্দোলন তাদের আমরা দেখেছি, কোনো কাজ হয়নি, তারা কিছুই করতে পারেনি। তো বিএনপির ডালাবাই বলা উচিত হবে না এই ফজলুর রহমান তিনি বিএনপিকে ডুবাচ্ছেন এবং বিএনপিকে ধ্বংস করছেন। বিএনপির অতি দ্রুত উচিত হবে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ তার বক্তব্য সবসময়ই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে যাচ্ছে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যাচ্ছে। এবার তিনি আন্দোলন ডাক দিয়েছেন, আন্দোলন করার প্রয়োজন আছে। তিনি যদি আন্দোলন ডাক দেন, তার আন্দোলনে কয়জন মানুষ আসবে? বিএনপি নেতা কর্মীরা তো মাঠে আসবে না। এবং ডক্টর ইউনূসের পক্ষে আমি মতো এখনো হাজার হাজার মানুষ রাজপথে নামবে তাকে টিকে রাখার জন্য। ডক্টর ইউনূস যদি বলেন আমি ক্ষমতা থাকতে চাই, কেউ তো তাকে আটকাতে পারবে না।
ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন সেটা তাদের সহ্য হচ্ছে না। এই ফজলুর রহমান মূলত আসলে আওয়ামী লীগ থেকে গিয়ে বিএনপিতে গিয়েছে, যার কারণে মূল সমস্যা। এমন যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিএনপির ভিতরে, আর না হয় তারা বিএনপিকে ধ্বংস করবে।